ওই ওয়েবসাইটে 18 এর গুলা পাওয়া যাবে মার্ক স্কিম? সবকিছুরই আছে, তোমাদেরকে ড্রাইভের লিংক দিয়ে দেওয়া, কি বলে, সার্ভারের লিংক দিয়ে দেওয়া হয়েছিল ইহাবের, যে তোমাদের বুকলেটের কতগুলির যে অ্যান্সার খুঁজে পাইতেছিল না, যে 2018-19 এর কোয়েশ্চেন গুলার যে তোমরা মার্ক স্কিম খুঁজে পাইতেছিল না, তো ওগুলার জন্য তোমাদেরকে মিসিং লিখা একটা ফোল্ডারের মধ্যে ওই ইয়ার গুলার কোয়েশ্চেন পেপার আর মার্ক স্কিম গুলি দিয়ে দেওয়া হয়েছিল। সো ওখানের মধ্যে থেকে পাবা, বুঝছো? আর যদি না পাও তো আমার তাহলে ওই আসলে লিংক আবার দিয়ে দিবনি, তো তাহলে ওখানে থেকে দেখতে পারবো মার্ক স্কিম। ওকে, সো তাহলে আমরা এখন ফার্স্টে শুরু করব জ্যান 18 পেপার 1। এটা কত নাম্বার পেজ আজিজুল? 313. 313। 313। জি। ওকে, সো তাহলে পেজ নাম্বার 313। তোমাদের এইবারের মকের, ধরো আসিফ মনে হয় ভুলে কল দিছে, ধরো 1 মিনিট, তো আসিফ কি বলতেছে দেখি। ওকে, সো তাহলে ভুলে কল আসছিল। সো এখন আমরা দেখি যে পেজ নাম্বার 313 সবাই ওপেন করছো বুকলেটে, পেজ নাম্বার 313। সো এখন এখানে থেকে আমরা স্টার্ট করি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এর এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যে সোলার সেলের মধ্যে কি এনার্জি ট্রান্সফার হয়, সানলাইট থেকে কি এনার্জি আসে, সোলার এনার্জি, তো ওই এনার্জি থেকে কিসে কনভার্ট হবে সোলার সেলের মধ্যে? কেমিক্যাল। কেমিক্যাল যদি ওখানে মধ্যে সেলের মধ্যে স্টোর করে তো তাহলে কেমিক্যাল, আর যদি ওরকম ডিরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে তো তাহলে ইলেকট্রিক্যাল এরকম। ওকে, তো এখানে মধ্যে দেখো তারা কি বলতেছে। লাইট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, বুঝছো? কেমিক্যাল দিলে কাটা যাবে? লাইট এনার্জি থেকে, হ্যাঁ কেমিক্যাল দিলে কাটা যাবে? হ্যাঁ, সেটা তো ডিরেক্টলি ওরকম সানলাইটটা পেয়ে সে তো বাসায় ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে দেয়। এটা তো ব্যাটারি না যে তার মধ্যে এনার্জি স্টোর করে রাখবে, বুঝছো? এর জন্যই তো, আনা হলে পরে তো আমরা যেটা বলি না, যে কি হয় যদি ক্লাউডি ওয়েদার হয়, রেইনি ওয়েদার হয়, তো তাহলে পরে তখন কি হবে না, ঠিক মতো এনার্জি প্রডিউস করতে পারবে না। তো তার মানে কি, আমরা যদি এনার্জি স্টোর করে রাখতেই পারতাম তো তাহলে কি করতাম, পুরো ইকুয়েটর ধরে এরকম মনে করো যে ইয়ে করে রাখতাম, সোলার সেল দিয়ে ভরা রাখতাম, তো তাহলে যতক্ষণ সানলাইট আছে ওরকম এনার্জি স্টোর করতো। আর এনার্জি স্টোর করতে গেলে ওখানে মধ্যে আমাদের এফিসিয়েন্সির অনেক বড় একটা ব্যাপার আছে, যে সে ঠিক মতো কি করতে পারবে না, এনার্জি স্টোর করতে পারবে না, বুঝছো? যে এনার্জি যত স্টোর করতে যাবে, মনে করো 100 জুল এনার্জি আসতেছে সান থেকে, স্টোর করবে মাত্র 5 জুল বা 10 জুল, তো তাহলে খুবই কম এনার্জি পাবো, বুঝছো? জি স্যার। ওকে, সো তাহলে এরপরে কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি নিয়ে ফার্স্টে চার্জ, কারেন্ট এন্ড টাইম রিলেটেড ফর্মুলা কি, চার্জ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। দেন চার্জের ভ্যালু বের করতে বলছে, 15 সেকেন্ড ধরে চার্জ কত ফ্লো করতেছে আর ট্রান্সফার হচ্ছে, 2.3 ইনটু 15। এরপরে বলতেছে সি নাম্বারে যে the solar cells are wired in parallel, suggest why the solar cells are not connected in series। সিরিজে কানেক্ট হলে কি হবে, একটা নষ্ট হয়ে গেলে বাকি সবগুলি কি বন্ধ হয়ে যাবে আর কি, যে একটা ব্রেক করলে বাকিগুলি আর কি করতে পারবে না, ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে পারবে না। যে আইডিয়া দ্যাট সোলার প্যানেলস স্টিল প্রডিউস ইলেকট্রিসিটি ইফ ওয়ান ব্রেকস অর ডাজ নট রিসিভ লাইট। যে একটার মধ্যে মনে করো ছায়া পড়লো, বাকিগুলা ঠিকই লাইট পাচ্ছে, সো তাহলে তারা তো ঠিকই এনার্জি প্রডিউস করবে, তো তখন তারা ঠিকই বাসা বাড়িতে সাপ্লাই দিতে পারবে। কিন্তু যদি সিরিজে থাকে, সো হোয়াট উইল হ্যাপেন, দা
সোলার সেল দ্যাট ইজ নট রিসিভিং এনি লাইট, ইট উইল সিম লাইক যে ওখানে সার্কিটটা ইনকমপ্লিট। তো তখন যে ওই দিক দিয়ে কি করতে পারবে না, ইলেকট্রিসিটি ট্রান্সফার হইতে পারবে না। বুঝছো? এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 2 তে বলতেছে দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট আ স্মল ফ্লাইং ইনসেক্ট কল্ড আ বি। ও মাই গড, আমরা তো নামই জানি না এটা। আচ্ছা, তো তাহলে এটা হলো একটা স্মল ফ্লাইং ইনসেক্ট যার নাম হলো বি। তো এখন বলতেছে কি এ নাম্বারে দ্য ফটোগ্রাফ শোজ আ বি অ্যাসেলারেটিং ভার্টিক্যালি আপওয়ার্ডস, যে সে ভার্টিক্যালি উপরে অ্যাসেলারেট করবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে বলে দিছে কি আজিজুল, ইট উইল অ্যাসেলারেট আপওয়ার্ডস। সো উপরের দিকে অ্যাসেলারেট করার জন্য হোয়াট ইজ রিকোয়ার্ড? অ্যাসেলারেশনের জন্য কি দরকার? কি হইলে অ্যাসেলারেশন হয়? Resultant force. আনব্যালেন্সড ফোর্স থাকলে পরে অ্যাসেলারেশন হয়। এখন আনব্যালেন্সড ফোর্সটা কোন দিকে হইতে হবে লামিয়া? Downward. উপরের দিকে অ্যাসেলারেট করবে, ভার্টিক্যালি আপওয়ার্ড Oh, অ্যাসেলারেট করবে। upward, upward. তাহলে অ্যাসেলারেশনের ডিরেকশনটা হইতে হবে আপওয়ার্ড। তো এখন দেখো আমাদেরকে লিফটের অ্যারোটা তারা এঁকে দিছে। এখন বললো যে কমপ্লিট দ্য ডায়াগ্রাম বাই অ্যাডিং অ্যানাদার লেভেলড ফোর্স অ্যারো। সো তাহলে ওয়েট, তার ওয়েট তো একটা ফোর্স, তার উপরে কাজ করবে। এখন ওয়েটের অ্যারোটা কোন দিকে হবে? নিচের দিকে নাকি? কিন্তু ওয়েটের অ্যারো লেন্থটা কি হবে বলতো? ওয়েটের অ্যারো লিফটের থেকে লেন্থটা কম হবে। লিফটেরটা থেকে কম হবে না? একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। এই যে ওয়েটার যে লেন্থটা দিব ওটা কি সেন্টার থেকে ধরবো? এইটাই যে তারা দেখো, তারা ওখানের মধ্যে তোমার অবজেক্টটা যদি এরকম সেন্টার অফ গ্র্যাভিটি থেকেও দিতে পারো, এটাও সমস্যা না, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দিলেও ভালো। বাট এখানে ওরকম তুমি তো কালো কালার দিয়ে ড্র করবা, তো এই ডায়াগ্রামটা তো অলরেডি এরকম বিটা তো কালো কালো কালার দিয়ে ড্র করা, বুঝছো? তো তাহলে এরকম এটা মিশে যাবে। তো এর জন্য তুমি অ্যারোটা নিচের দিকে দিলে পরে ভালো, যে তুমি সেপারেটলি দেখাইতে পারতেছো যে তোমার অ্যারোর লেন্থটা অ্যাকচুয়ালি কত বড়। বুঝছো? আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি করতেছি মুবাশিরা, এখানের মধ্যে ওয়েটের অ্যারোর লেন্থটা ছোট দিছে কেন? এখানে আমরা যে অ্যারো গুলা ড্র করি, এই অ্যারোর লেন্থ গুলা কি রিপ্রেজেন্ট করে? দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, তাই না মুবাশিরা? ইয়েস, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। তো তাহলে এই যে এখানের মধ্যে ম্যাগনিটিউডটা কি? Magnitude of the weight must be less than the lift in order for an acceleration to be in the upward direction. So তাহলে upward direction এ acceleration হওয়ার জন্য upward direction একটা unbalanced force লাগবে. So what is required? The arrow length of the weight must be smaller than the length of the arrow for lift. So তাহলে ওইটা, ওকে? তো তাহলে এটা ওরা এই, তো এখানের মধ্যে 2 মার্ক কিসে? একটা হলো বুঝতে পারা যে ফোর্সটা হলো ওয়েট, আর আরেকটা হলো অ্যারোর লেন্থটা ছোট দেওয়া। এই যে দেখো কোশ্চেন নাম্বার 2 তে মার্কস গুলা কিসে কিসে, এই যে দেখছো, একটা হলো ডাউনওয়ার্ড অ্যারো লেভেলড ওয়েট, এটার জন্য 1 মার্ক। আর আরেকটা কি, ডাউনওয়ার্ড অ্যারো ইজ শর্টার দ্যান লিফট অ্যারো, যে চোখের দেখায় যেন মনে হয় যে কি ওয়েটের অ্যারোর লেন্থটা হলো ছোট। ওকে, তো তাহলে এই জিনিসটা, তো এটা গেল কোশ্চেন নাম্বার 2A। এখন কোশ্চেন নাম্বার 2B তে কি দেখাচ্ছে দেখো, এই যে আমরা যে গ্রাফ গুলি যে এত ডিটেইলে পড়ে আসছিলাম, তো দেখো গ্রাফ গুলি আমাদের কোন কোন কাজে লাগতেছে। এই যে আমাদেরকে কি করছে, একটা ডিসটেন্স টাইম গ্রাফ দিছে, এই যে the graph shows a 60-second journey made by a bee. আচ্ছা, during this time the bee stops at some flowers to feed, যে এরকম জার্নিতে যে 60 সেকেন্ড মানে 1 মিনিটের এই জার্নিতে সে কি করতেছে, মাঝে মাঝে সে এরকম ফ্লাওয়ারের উপরে ল্যান্ড করতেছে, ওটা থেকে কি করার জন্য, খাওয়ার জন্য। সো এখন এখানের মধ্যে বলতেছে কি দেখো ডিসটেন্স ভার্সাস টাইম গ্রাফ দেওয়া, কয়েকটা রিজিয়ন তারা নিজেরাই লেবেল করে দিছে এ বি সি ডি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এরকম এ বি সি ডি এইসব রিজিয়ন গুলি আছে। এখন ফার্স্টে কি বলতেছে, আচ্ছা আমরা একটু এখানের মধ্যে দেখে নিই যে এ রিজিয়নটা কি হইতেছে। দেখো তো এইটা কি সবচেয়ে বেশি স্টিপেস্ট রিজিয়ন না রাফাত? এ রিজিয়নটা কি, রিজিয়ন এ ইজ দ্য স্টিপেস্ট। সো তাহলে এখানের মধ্যে
ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো রাফাত? ডিসটেন্স টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট থেকে স্পিড পাবো আর ভেলোসিটি পাবো, যেটাই হোক এটা ব্যাপার না। তো এখন এ রিজিয়নটার কি, রিজিয়ন এ এর স্টিপনেস হলো সবচেয়ে বেশি, সো তাহলে এখানে স্পিডটা কি হবে, সবচেয়ে বেশি হবে, তাই তো? দেন এখানের মধ্যে দেখো রিজিয়ন বিটা কি হয়েছে, রিজিয়ন বিটা হলো হরাইজন্টাল। তো তাহলে রিজিয়ন বিটা হরাইজন্টাল, এটার মানে কি সিমরান? টাইম পাস করতেছে কিন্তু এখানে কোনো ডিসটেন্স কভার করে নাই, তো তার মানে সে এখানে কি আছে, রেস্টে আছে না, বলো তো? ওকে, তো এরপরে রিজিয়ন সি তে, রিজিয়ন সি তে কি হয়েছে দেখো, এখানে গ্রাফটা হরাইজন্টাল না কিন্তু স্টিফনেসটা খুবই কম, তাই তো? তো তাহলে এখানে কি, দা বি ইজ ফ্লাইং ভেরি স্লোলি, তাই না, যে এখানের মধ্যে স্পিডটা খুবই কম হবে। দেন আবার রিজিয়ন ডি তে কি হয়েছে, দেন আবার রিজিয়ন ডি তে আবার হরাইজন্টাল, তো তার মানে আবার সে থামছে। ওকে, তো তাহলে এই হলো আমাদের চারটা আলাদা আলাদা রিজিয়ন। কি হচ্ছে, ওকে, সো তাহলে এই আমাদের চারটা আলাদা আলাদা রিজিয়ন, যে জিনিসগুলো কি কি বললাম, এ তে হলো স্পিড সবচেয়ে বেশি, বি তে দা বি স্টপড টু ফিড অন আ ফ্লাওয়ার, সি তে সে ফ্লাই করতেছে অল্প একটা স্পিডে, দেন ডি তে আবার কি করতেছে, ডি তে আবার সে থেমে গেছে। তো এখন এখানের মধ্যে কোন স্টেজের জন্য কি কি হইতেছে এগুলা জিজ্ঞাসা করলো। নাম্বার 1, which stage of the graph shows the bee stopping at a flower for the shortest period of time? তো স্টপ করতেছে কোন কোন জায়গায়, বি তে আর ডি তে, কোনটায় টাইম সবচেয়ে কম নিছে, কোন রিজিয়নে টাইম নিছে সবচেয়ে কম, রিজিয়ন বি তে টাইম কম নিছে না, রিজিয়ন বি তে টাইমটা কম নিছে, তো তাহলে এখানের জন্য অ্যান্সারটা কি হবে, রিজিয়ন বি। এরপরে বলতেছে which stage of the graph shows the bee moving at the fastest speed? তো এটা আমরা অলরেডি দেখে আসছি, রিজিয়ন এ, যে এ তে গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি, সো তাহলে ওখানে স্পিড সবচেয়ে বেশি। এরপর বলতেছে এভারেজ স্পিড, ডিসটেন্স মুভড এন্ড টাইম টেকেন রিলেটেড ফর্মুলা, সো এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স মুভ ডিভাইডেড বাই টাইম। এই কঠিন ফর্মুলা তোমরা পারবা। তারপরে 4 নম্বরে কি বলতেছে, এভারেজ স্পিড অফ দা বি ডিউরিং দা ফার্স্ট 35 সেকেন্ডস। তো ফার্স্ট 35 সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স কভার করছে দেখি, এটা হলো 35 সেকেন্ড। তো এই 35 সেকেন্ডে দ্য ডিসটেন্স দ্য বি হ্যাজ কভার্ড ইজ 20 থেকে একটু কম, কত কম এটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, 20 এখানের মধ্যে নেওয়া যায় যে 20। সো তাহলে ডিসটেন্স কভার্ড হলো 20 আর টাইম হলো কত, 35। সো তাহলে ডিসটেন্স কভার 20 আর টাইম হলো 35, সো এটা করলে পরে যত আসবে দ্যাট উইল বি দ্য এভারেজ স্পিড। এই যে, আচ্ছা ওরা 19.5 নিছে, 19.5 থেকে 20 যে কোন একটা নিলেই হবে। ওকে, সো তাহলে 20 ডিভাইডেড বাই 35 করলে পরে যা আসে যে কত, 0.57 আসবে। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার সি তে কি বলতেছে, ultraviolet waves are used by bees to identify marking on flowers. State another use of ultraviolet waves. তো আলট্রাভায়োলেট ওয়েভ কোন কোন জায়গায় ইউজ করা হয়, আমরা এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম। দেন state a similarity and difference between ultraviolet and visible light waves. তো আলট্রাভায়োলেট আর ভিজিবল লাইট ওয়েভের মধ্যে সিমিলারিটিটা কি, দে both travel at the speed of light in vacuum, আর ডিফারেন্স কি, একজনের ওয়েভলেন্থ বেশি একজনের ওয়েভলেন্থ কম, আর একজনের ফ্রিকোয়েন্সি বেশি একজনের ফ্রিকোয়েন্সি কম। তো এরকম টাইপের বলতে পারো। ওকে, এখানের জন্য দেখো আলট্রাভায়োলেটের ইউজ কি, এই যে ফ্লুরোসেন্ট বাল্বের মধ্যে ফর প্রোডাকশন অফ ভিটামিন ডি, তো এরকম অনেকগুলা জিনিস। এরপরে বোথ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা হলো সিমিলারিটি, or both travel at the speed of light, both are transverse wave,
আর ডিফারেন্স কি? ভিজিবল লাইট হ্যাজ আ লোয়ার ফ্রিকোয়েন্সি অর ভিজিবল লাইট হ্যাজ আ লঙ্গার ওয়েভলেন্থ। ওকে, আচ্ছা ধরো আজানটা শেষ হোক। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। তোমরা কি পেপার গুলা করছো নাকি কি? তোমাদের তো আজকের তো রেসপন্স খুবই বাজে। সবার কি করা হয়েছে এই 2018 এর পেপার গুলা? আগের গুলি তো অলরেডি জি করানো স্যার, হয়ে করেছি। গেছে। ওকে, সো মেইন মকে তো তোমাদের এই যে ফ্রাইডে থেকে মেইন মক শুরু। সেই মেইন মকের জন্য যেই সিলেবাস গুলি দেওয়া আছে এভরিথিং ওইভাবে করে তোমাদের ফলো করতে হবে। এন্ড তোমাদের এটা সলিউশন ক্লাসের সময় বলতাম, বাট এটা আসলে সলিউশন ক্লাসের সময় বললে পরে বেশি লেট হয়ে যাবে, বিকজ মক 1 এর আগে টাইম পাবা না রিভিশনের। তো মেইন একটা সাজেশন বলে দেই, তোমাদের যেই কাজটা করতে হবে, এটা করলে তোমাদের মার্কস দেখবা যাদের নাকি মার্কস 1 or 2 মার্কস এমনি এমনি কাটা যাচ্ছে, আর 4-5 মার্কস এমনি এমনি কাটা যাচ্ছে, ওইটা অনেকটুকু তোমরা অ্যাভয়েড করতে পারবা। কি করতে হবে? এই যে আমি যে পেপারগুলি সলভ করায় দিচ্ছি, তোমরা ফার্স্ট অফ অল পেন্সিল দিয়ে তো নিজেরা তোমাদের বুকলেটের মধ্যে করলা। ওকে, দেন পরীক্ষার আগে আগে তোমরা কি করবা, যে পরীক্ষা 10টা বাজে, সো তাহলে তোমরা ওই দিন সকালবেলা আর ওই দিন বিকালবেলা আর সন্ধ্যাবেলা যখনই তুমি পড়তে বসো তখন কি করবা, মার্ক স্কিমটা খুলবা। ওকে, মার্ক স্কিমের ইউজ করা তোমার বুঝতে হবে। ওকে, মার্ক স্কিম তোমাদেরকে এতদিন ইউজ করতে মানা করছে কেন? তাহলে যেন তোমাদের থট প্রসেসটা যেন ন্যারো ডাউন হয়ে না যায়, তোমাদের যেন ব্রড রেঞ্জ অফ পসিবিলিটিস অর অ্যান্সার্স তোমরা তোমাদের কনসেপ্ট ইউজ করে অ্যান্সার করতে পারো। কিন্তু নাও আমাদের যেহেতু সিলেবাস শেষ এন্ড কোয়েশ্চেন পেপার গুলি করা শেষ, এখন তুমি কি করবা, তোমার এই যে কোয়েশ্চেন পেপারটা করতেছো, মনে করো যে 2018 এর জ্যান পেপার 1 করা শেষ। ওকে, তো তাহলে এখন কাজটা কি করবা, এই পেপারটা তুমি খুললা তোমার বুকলেটে, এন্ড মার্ক স্কিমটা তোমার ফোনে অর পিসিতে যেটাই করো, দেন তুমি কোয়েশ্চেন দেখতেছো এন্ড মার্ক স্কিমের পয়েন্টস গুলি মিলাই নিচ্ছ যে কোনোটায় ভুল আছে নাকি। প্রত্যেকটা ক্রস চেক করে নিতে হবে যে ইফ ইউ হ্যাভ অলরেডি কাভার্ড এভরি পসিবল পয়েন্ট, কোনো পয়েন্ট যেন মিস না যায়। যে মিনিমাম 5টা পয়েন্ট লাগবে, তো 5টা যেন অ্যাটলিস্ট থাকে, 6টা থাকলে তো আরো ভালো, কিন্তু অ্যাটলিস্ট যেন 5টা পয়েন্ট থাকে। এন্ড নট লাইক জাস্ট মার্ক স্কিমের পয়েন্টটা পুরাটা জাস্ট লিখে দিলা, এরকম না, একটা এক্সপ্লেনেশনের মধ্যে মার্ক স্কিমের পয়েন্টগুলি ওরকম থাকবে। ওকে, সো তাহলে এরকম করে যদি তুমি মার্ক স্কিমের পয়েন্টস গুলি চেক করে নাও বিফোর দ্য এক্সাম, তো তখন তোমার কি হবে, যেগুলাতে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস দেওয়া আছে ওগুলাতে তোমার অনেক সুন্দর মতো মার্কস স্কোর করার পসিবিলিটি বাড়বে। এন্ড এইটাতে তোমার লাভটা কি হবে, তুমি মার্ক স্কিম পয়েন্টের সাথে যত বেশি হ্যাবিচুয়েটেড হবে, ইয়েস তুমি কনসেপ্ট জানো, যে তোমাদের অনেকজনেরই অ্যান্সার আমি চেক করছি যে 4 মার্কের কোয়েশ্চেন তোমাদেরকে আমার 3 দেওয়া লাগছে, 4 এ 4 আমি দিতে পারি নাই অনেকজনকে। কেন? তোমার অ্যান্সারে কি আমি কোনো ভুল পাইছি? না, তোমার অ্যান্সারে কোনো ভুল নাই, কিন্তু কি হয়েছে, রিকোয়ার্ড নাম্বার অফ পয়েন্টস তুমি কভার করো নাই। ওকে, যে ম্যাক্সিমাম মানুষই তোমাদের একটা মার্ক কাটা গেছে কিসে, ওই যে 4টা কন্টেইনার দেওয়া ছিল না, এ বি সি ডি, দেন লাস্টেরটায় দেওয়া ছিল যে ডি সবচেয়ে বেশিক্ষণ গরম থাকে কেন। তো তখন ওখানের মধ্যে সবাই অ্যান্সার গুলা ঠিক মতো লিখছো, কন্ডাকশন কিভাবে রিডিউস হচ্ছে, কনভেকশন কিভাবে রিডিউস হচ্ছে, রেডিয়েশন কিভাবে রিডিউস হচ্ছে লিখলা, 3 মার্কস গেল। কন্ডাকশনের জন্য একটা, কনভেকশনের জন্য একটা, রেডিয়েশনের জন্য একটা। কিন্তু লাস্টের একটা পয়েন্ট ছিল, ওই পয়েন্টটা কি, সো ইন ওভারঅল ডি লুজেস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ হিট এনার্জি, এই পয়েন্টটা তোমরা লিখো নাই। ঠিক আছে, তো যারা এটা লিখো নাই তাদের থেকে আমার 1 মার্ক কেটে দিতে হয়েছে। বুঝতে পারছো? সো তাহলে ফার্স্ট অফ অল তোমাদের কনসেপ্টে যে ওখানে কোনো ভুল আছে এমন না, ওখানে তোমরা সবাই কোয়েশ্চেন বুঝছো, সবাই সুন্দর মতো বানায় লিখছো, প্রত্যেক জনেরই যে পয়েন্ট গুলি তোমরা কভার করতে চাইছো ওগুলি কভার হয়েছে, মার্কসও পাইছো। কিন্তু একটা পয়েন্ট তোমরা টাচই করো নাই, ওইটার জন্য তোমরা মার্কও পাও নাই, যে করো নাই আর কি। বুঝতে পারছো? তো এখানে কিন্তু তোমাদের বেসিক্যালি অ্যান্সার কোনো ভুল না, বাট স্টিল মার্ক কাটা যাচ্ছে কেন, বিকজ রিকোয়ার্ড কয়েকটা পয়েন্ট যেগুলো থাকতেই হবে ওগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট তোমাদের থাকে না অ্যান্সারে।
তো এটার জন্যই তোমাদের কি করতে হবে, মার্ক স্কিমের পয়েন্টস গুলির সাথে হ্যাবিচুয়েটেড হইতে হবে যে কোয়েশ্চেনের মধ্যে মার্ক স্কিমের পয়েন্ট কোনগুলি কোনগুলি কভার করা দরকার। বুঝতে পারছো সবাই কি বললাম? জি স্যার। তাহলে ওই জিনিসটা একটা অনেকজনেরই সিগনিফিকেন্ট ফিগার, তোমাদেরকে অনেকবার করে একদম বুকলেটের যে চ্যাপ্টার ওয়াইজ বুকলেট শুরু করার পর থেকে তোমাদেরকে একটা জিনিস বারবার করে বলে আসছি, দুইটা কন্ডিশন। একটা হলো গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে। এটা হলো নর্মাল ক্যালকুলেশনের কোশ্চেনের জন্য। আর শো দ্যাটের ম্যাথের জন্য কি করতে বলছিলাম, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হবে, তাই না? তো তাহলে এই ব্যাপারগুলি যখন মাথায় রাখবে, এইগুলি ব্যাপার মাথায় রেখে যখন নাকি তুমি কোশ্চেন পেপার গুলি সলভ করবা, তখনই দেখবা যে তোমার মার্কস এমনিতেই 4-5 মার্ক এমনিতে বেড়ে যাবে। অনেকজনই তোমরা 1-2 মার্ক কাটা গেছে তোমাদের এইসব সিলি রিজনে, যেগুলাতে অ্যাকচুয়ালি তোমাদের মার্কস কাটাই যাওয়ার কথা না। কিন্তু কয়েকজনের ব্যাপার আমি একটু দেখে খুবই অবাক হয়েছে, আলফা পার্টিকেলের চার্জ তোমরা +1 লিখে রাখছো কতজন, ওগুলি দেখে দেখে আমার মনে করো যে একটু, কতজন লিখছো +1, কতজন লিখছো +4। এইগুলি কোয়েশ্চেন আসলে ভুল করলে এটা তো আসলে টিচার এটা ঠিক করতে পারবে না যে আলফা পার্টিকেল এটা সারা জীবনই ওখানের মধ্যে বলে দেওয়া হয়েছে আলফা পার্টিকেল হলো একটা হিলিয়ামের নিউক্লিয়াস, যে আউটার শেল ইলেকট্রন ছাড়া হিলিয়ামে শুধু নিউক্লিয়াসটা থাকলে কি হবে, সো এটার চার্জ হবে কত +2। তো এখানের মধ্যেও অনেকজন তোমরা ভুল করছো, যে এই জিনিসটা আসলে খুবই প্যাথেটিক ব্যাপার। তো এইগুলি কয়েকটা ভুল যেন নেক্সট টাইম থেকে তোমাদের না হয়। তোমাদের যে কাজটা করতে হবে, যারা কম মার্কস পাইছো এমন না যে তোমাদের এখানের মধ্যেই হাল ছেড়ে দিতে হবে, তোমরা যেটা করবা, যা ভুল গেছে এগুলি দেখবা, তোমাদের মার্ক স্কিম গুলো আমি আজকে রাতে আপলোড করে দিব, ঠিক আছে? তো যেগুলির সলিউশন হবে ফ্রাইডেতে, ওগুলার মার্ক স্কিম গুলি আমি থার্সডেতে দিয়ে দিব, যে তোমরা এর আগে ওরকম পেপার গুলি কালেক্ট করে ফেলে সুন্দর মতো মার্ক স্কিমের সাথে অ্যান্সার গুলি মিলাইতে পারবা। ওকে ওকে, সো জামি অলরেডি মক 1 এর দিয়ে দিছে। সো আবরার রাব্বি ফার্স্টে ও পেপার 1 দেয় নাই, ওই দিন ঘুমায় আছিল। পেপার 2 দিছে, পেপার 2 তে 70 তে পাইছে 56। ঐশী পেপার 1 এ 106, পেপার 2 তে 65, সো ওভারঅল 171। আফিফা পেপার 1 এ 97, পেপার 2 তে 68, তো তাহলে ওভারঅল 165। অসাফের পেপার 2 এখনো মনে হয় পায় নাই, তাহলে ওইটার জন্য এটা এখনো টোটাল করা হয় নাই। অনামিকার পেপার 1 এ 106, পেপার 2 তে 69, সো তাহলে ওভারঅল 175। এরকম প্রত্যেক জনের মার্কস গুলি আছে। ওকে, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি একজনের কপি দেখে, তালিনের। তালিনের ওর অ্যান্সার গুলি অনেক সুন্দর মতো বানায় বানায় লিখছে, এন্ড অনেক ভালো একটা মার্কস নিয়ে আসছে অলরেডি ফার্স্ট মকে 174। সো এইগুলা জিনিস সবারই আমি হোপ করব যেন তোমরা বাকিরাও যারা যারা নাকি ফার্স্ট মকে কম পাইছো, তোমাদের যেন মার্কস গুলি তোমরা এনহান্স করতে পারো, ঠিক আছে? অনেকজনেরই মার্কস গুলি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ওয়াইজ আসে নাই, আরো বেশি পাওয়া উচিত ছিল তোমাদের, তো ওগুলির ব্যাপারে খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? মুবাশিরার পেপার 1 এ পেপার 2 তে আর একটু কম আসছে, 67 আসছে, আচ্ছা কি হলো 64। বুঝছো, মুবাশিরা মার্কস গুলো আর একটু বাড়াইতে হবে। ওকে, আচ্ছা, সো তাহলে পরে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। তো যেই ব্যাপারগুলি বলছিলাম যে মার্কস স্কিমের পয়েন্টস গুলো এরকম মিলাই নিলে তোমাদের দেখবা এক্সামের সময় অনেকগুলি মার্কস নেক্সট মক থেকে আরো বেড়ে যাবে। ওকে, দেন কোশ্চেন নাম্বার 3, যে ফ্যাক্টর গুলি স্টপিং ডিসটেন্স কে এফেক্ট করে, এটা একদম ডিরেক্টলি নোটস থেকে লিখে দিতে পারবা। এটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার।
Okay. Question number 4. Question number 5. ভাই 7 নাম্বারটা দেখাই দিও। ওকে, এটাতে আসি আগে। 5 এ কারো প্রবলেম নাই, 6 এ কারো প্রবলেম আছে? এটা তো আমরা চ্যাপ্টার ওয়াইজ বুকলেটে করছি। 7 নম্বরে প্রবলেম। আচ্ছা, তো 7 নম্বরে এখানের মধ্যে কি বলছে দেখো। ফার্স্ট অফ অল, আরেকজনের কপি আমি দেখলাম, এই জিনিসটা এগুলি ভুল আসলে করলে পরে খুবই খারাপ লাগে দেখতে। লিখা আছে যে মোমেন্ট, ফোর্স এন্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, এই তিনটা রিলেটেড ফর্মুলা লিখতে। একজন লিখে বসে আছে যে মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। তো এখানে এটা বানানটা দেখেও এখানের মধ্যে যদি ভুলটা করো, দেন তাহলে বলে এখানের মধ্যে তোমাদেরকে হেল্প করার জন্য কি থাকে। এখানের মধ্যে তো আসলে টিচারের আর করার কিছু নাই যদি তুমি এমন টাইপের ভুলগুলি করো, তাই না? সো তাহলে দেখে দেখে এইসব জিনিসগুলি যদি ভুল লিখে দাও, সো তাহলে আসলে তোমার নিজেকে ছাড়া আর কাউকে ওরকম দোষ দেওয়ার কিছু নাই। তো এখন এখানের মধ্যে দেখো যে পিভট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত। দেখো তো, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট বলতে ব্যাপারটা কি বোঝায় জিনিসটা দেখো তামিম, যে এই হলো তোমার পিভট লাইন। জি ওকে, ভাইয়া। this is your pivot line and this is the line of your force. So তাহলে what is the perpendicular distance between them? This is the perpendicular distance. বুঝছো? যেখানের মধ্যে দেখো কোশ্চেন নাম্বার 7, জি ভাইয়া। এই যে 40 সেন্টিমিটারটা কি? The 40 centimeter is the perpendicular distance from pivot. So তোমাদের কারো যদি এরকম ইনক্লাইন করে সিস্টেমটা দেওয়া আছে, এখান থেকে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটটা বের করতে কষ্ট হয়, তোমরা যেই কাজটা করবা যে পিভট পয়েন্ট যেটা আছে না, সরি, পিভট লাইন যেটা আছে, পিভট লাইন বরাবর এমন একটা ভার্টিক্যাল লাইন ড্র করবা। ফোর্স যে ডিরেকশনে কাজ করতেছে, ফোর্স বরাবর একটা লাইন ড্র করলা। তো এখন এই দুইটা লাইন, ঠিক আছে, এটাকে বলা হয় পিভট লাইন অর অ্যাক্সিস, আর এটাকে বলা হয়, এটা সবসময় ভার্টিক্যাল হবে যদি হরাইজন্টাল থাকে তো পয়েন্টটা? তাহলে ওরকম হরাইজন্টাল, যে তোমার পিভট আর ফোর্সের তুমি দুইটা লাইন যে ড্র করবা, those lines will be parallel to each other, and এই দুইটা প্যারালাল লাইনের মধ্যে যে সেপারেশন, that is the perpendicular distance between them. বুঝছো? ওকে স্যার, বুঝেছি বুঝেছি। তো এটা হলো লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, যে ফোর্স যেই লাইন বরাবর কাজ করতেছে। সো তাহলে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন देम? 40 সেন্টিমিটার। তো এখন এখানের মধ্যে বলতেছে কি যে মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে 4.8, তো তাহলে কত ফোর্স লাগবে? তো তাহলে মোমেন্ট হলো 4.8, ফোর্স কত জানি না, আর ডিসটেন্স হলো 40 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। তো এটা করলে পরে ফোর্সের ভ্যালুটা কত আসে? 12 নাকি? 12 না? জি স্যার, 12। ওকে, জি। তারপরে বি নম্বরে বলতেছে কি, the mechanic is unable to undo the bolt. Undo the bolt মানে কি? ওই বোল্টটাকে লুজ করতে পারতেছে না, যে বোল্টটা টাইট হয়ে আছে ওইটাকে কি করতে পারতেছে না, লুজ করতে পারতেছে না, যে খুলতে পারতেছে না বেসিক্যালি। undo the bolt because a moment of 9.6 নিউটন মিটার is needed. তো তাহলে এখন এমন একটা বোল্ট আছে যে বোল্টটাকে কি করতে হবে, লুজ করার জন্য 9.6 নিউটন মিটার মোমেন্ট লাগবে। তো এখন বলতেছে কিভাবে সে 9.6 নিউটন মিটার ফোর্স, কি বলে, মোমেন্ট অ্যাপ্লাই করতে পারে। একে হলো সে বেশি ফোর্স এক্সার্ট করতে পারবে, যে সে আগে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছিল
ওই স্প্যানারটার উপর দিয়ে, তো সে এখন কি করবে, বেশি ফোর্স অ্যাপ্লাই করবে, এটা একটা কাজ। অর কি করতে পারে, নতুন একটা স্প্যানার নিয়ে আসতে পারে যে স্প্যানারের হ্যান্ডেলটা হলো লম্বা, ঠিক আছে? যদি স্প্যানারের হ্যান্ডেলটা লম্বা হয় তো তখন কি হবে তামিম, স্প্যানারের হ্যান্ডেলটা লম্বা লম্বা হলে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট বাড়বে না? জি স্যার। তো তাহলে ফর দ্য সেম ফোর্স যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট বাড়ে তো তাহলে পরেও কি হইতে পারে, মোমেন্ট বাড়তে পারে। সো তাহলে দেয়ার আর টু ওয়েজ, একটা হলো ইউজ আ গ্রেটার ফোর্স, অর আরেকটা কি, ইউজ আ স্প্যানার উইথ লঙ্গার হ্যান্ডেল। তো তাহলে এই যে এটা ইউজ আ লঙ্গার স্প্যানার, আর আরেকটা কি, আইডিয়া দ্যাট ফোর্স অর ডিসটেন্স নিডস টু বি কত, 2 টাইমস লার্জার। যে আমাদের দিতেছিলাম কত এতক্ষণ 4.8, কিন্তু লাগবে কত 9.6। তো তাহলে কত টাইমস বেশি আমাদের মোমেন্ট লাগবে, 2 টাইমস বেশি মোমেন্ট লাগবে। তো ইদার ফোর্সটাকে ডাবল করব অর ডিসটেন্সটাকে ডাবল করব। ওকে, স্যার। তো তাহলে এই জিনিসটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 7। কারো কি এই কোশ্চেন নাম্বার 7 নিয়ে কোনো প্রবলেম আছে? ক্লিয়ার ভাইয়া। ওকে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর এই জিনিসটা আসলে এটা প্লেন মিররের এখানের মধ্যে ফার্স্ট এই যে লাইটটা এসে হিট করলো, সো হোয়াট উই নিড টু ড্র ওভার হিয়ার, আমাদের একটা নরমাল লাইন ড্র করব ফার্স্টে। ওকে, সো লেটস ড্র আ নরমাল লাইন। এই তো, দিস ইজ দ্য নরমাল। ওকে, এখন কি হবে, এখন দ্য লাইট উইল গেট রিফ্লেক্টেড, এই বাউন্ডারি থেকে সে কি হবে, লাইটটা এখান থেকে সে রিফ্লেক্ট হয়ে এখানে আসবে। এন্ড একটু মেক শিওর করবা যেন অ্যাঙ্গেল গুলা সেম থাকে। আমি এখানের মধ্যে অ্যাঙ্গেলটা একটু মনে হয় বড় দিয়ে দিছি, আর একটু কমায় নেই এখানে। সো অ্যাঙ্গেলটা হলো সেম। তো তাহলে এখানে কি করলো, লাইট রেটা রিফ্লেক্ট করে যে প্লেন মিররের বাউন্ডারি থেকে রিফ্লেক্ট করে এখানে ফেরত আসলো। এন্ড হিয়ার উইল বি আওয়ার আই, যেখানে আমাদের চোখটা থাকবে, এখানে আমরা কি করতে পারবো, উই ক্যান সি দ্য অবজেক্ট ইন দ্য মিরর। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হয় খেয়াল করো, যে হোয়াট ইট উইল সিম, যে আমাদের কাছে মনে হবে কি, আমাদের কাছে মনে হবে না যে অবজেক্টটা হলো মিররের পিছে, এমন মনে হয় না? আমাদের কাছে কি মনে হয়, ইট সিমস দ্যাট দ্য অবজেক্ট ইজ বিহাইন্ড দ্য মিরর। তো তাহলে পরে ওই জিনিসটার, যে তোমরা ম্যাট্রিক্স করছো না ম্যাথস বিতে, আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটা জয়েন করো, ওখানে দেখাইতেছি। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, যে তোমাদের ম্যাথস বিতে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আছে না, যে ম্যাট্রিক্স চ্যাপ্টারের ওখানের মধ্যে তোমরা কি করছিলা, যে জি স্যার। ইমেজ ডিসটেন্স আর অবজেক্ট ডিসটেন্স কি থাকে, কোন একটা সার্টেন বডি যদি or কোন একটা সার্টেন ফিগার যদি কি হয়, রিফ্লেক্টেড হয়, রিফ্লেক্টেড অ্যাবাউট দিস সারফেস অর রিফ্লেক্টেড অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস অর রিফ্লেক্টেড অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তখন তোমরা কি করো, ইমেজ ডিসটেন্স আর অবজেক্ট ডিসটেন্স কি নাও, সমান সমান নাও না? সো তাহলে এখানের জন্য আমাদের কি হবে, অ্যাকচুয়ালি অবজেক্টটা মিরর সারফেস থেকে যতটুকু সামনে, ইমেজটা মিরর সারফেস থেকে কি থাকবে, ততটুকু পিছে থাকবে, তাই তো? সো তাহলে এমন টাইপের একটা ব্যাপার হয়। সো তাহলে এই জিনিসটা আমরা দেখি, এই ডায়াগ্রামটায় মার্কস 4 দিছে, শুধু শুধু 4 দেয় না, এখানের মধ্যে তারা কয়েকটা ব্যাপার চাবে আমাদের কাছে। তো এর জন্য আমাদের এই ডায়াগ্রামটা একটু ঠিক মতো থাকতে হবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, আমি একটা লাইন জাস্ট এখানে ড্র করে রাখি, একটা ইম্পর্টেন্ট কাজে।
ওকে, সো তাহলে আমাদের কাছে মনে হবে কি, আমাদের কাছে মনে হবে যে অবজেক্টটা মনে হয় এই জায়গায়, বুঝছো? আমাদের কাছে মনে হবে যে অবজেক্টটা হলো এই জায়গায়, আর এই জায়গা থেকে আমাদের কাছে কি আসতেছে, লাইটটা আসতেছে। তো আমি মিররের পিছে ফিগারটাকে কি করছি, মিররের পিছে ফিগারটাকে ব্রোকেন লাইন দিয়ে ড্র করছি। হোয়াট ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মিন? মিররের পিছে যে আমি ব্রোকেন লাইন দিয়ে ড্র করছি, এটার মানে হলো যে মিররের পিছে তো আর লাইট রে যাচ্ছে না, যাচ্ছে? আসলে তো যাচ্ছে না, আমাদের কাছে মনে হয় যে মিররের পিছে আছে, তাই তো? আমাদের কাছে মনে হয় যে মিররের পিছে অবজেক্টটা আছে, কিন্তু আসলে তো অবজেক্টটা মিররের সামনে, তাই তো? তো এর জন্য এমন টাইপের ইমেজ গুলাকে আমরা বলি ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? যে এইসব টাইপের ইমেজ গুলাকে কি বলা হয়? This sort of images are called virtual images or virtual image just বলি। and এইটা হলো বেসিক্যালি আমাদের ডায়াগ্রামটা হবে যে this is the normal, this is the angle of incidence, this is the angle of reflection, and even though the object is in front of the mirror, what it will seem like, আমাদের কাছে মনে হবে যে অবজেক্টটা মনে হয় মিররের পিছে, আর ওই জায়গা থেকে মনে হয় রিফ্লেকশনটা আসতেছে, বুঝতে পারছো? এন্ড আমাদের এমন ভাবে কেয়ারফুলি ড্র করতে হবে যেন কি হয়, অবজেক্টটা মিররের যতটুকু সামনে, ইমেজটা যেন মিররের ততটুকু কি হয়, পিছে থাকে, বুঝতে পারছো? সো দিস ইজ দ্য পজিশন অফ দ্য ইমেজ। আমাদের কাছে মনে হবে যে অবজেক্টটা কি আছে, মিররের পিছে আছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো সবাই কি বললাম? লামিয়া? জি স্যার। জি ভাইয়া। ওকে, সো তাহলে এইটা হলো বেসিক্যালি আমাদের এরকম রে ডায়াগ্রাম দিয়ে ড্র করা যায়। এটা আসলে সিলেবাসে নাই, বাট আনফরচুনেটলি এটা 2018 তারা দিয়ে দিছিল, তো এর জন্য আমি দেখায় রাখলাম। তাও যে নরমালি ওরকম ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজের এইসব তারা তো বইয়ের সিলেবাস থেকে ওরকম বাদ দিয়ে দিছিল। তো এখন এই জিনিসটা আসলে তারা কেন দিছিল এই 2018 এটা শিওর না, যে এখানের মধ্যে তাদের পয়েন্টগুলি কি কি। একটা রে ওখানের মধ্যে ড্র করছে, আচ্ছা ওখানের মধ্যে ওরা আরেকটা রে পর্যন্ত নিয়ে আসছে, যে এরকম একটা হলো অরিজিনাল রে রিফ্লেক্টেড ফ্রম দ্য মিরর, ইনসিডেন্ট রে ইকুয়াল টু রিফ্লেক্টেড রে, এটা হলো 1 পয়েন্ট। এরপরে রিফ্লেক্টেড রে প্রজেক্টেড বিহাইন্ড দ্য মিরর অ্যালং দ্য সেম লাইন, এই যে রিফ্লেক্টেড রে প্রজেক্টেড বিহাইন্ড দ্য মিরর অ্যালং দ্য সেম লাইন, তো এটা হলো মার্কিং পয়েন্ট 2। এরপরে সেকেন্ড রে ড্র করে তারা দুইটা রে দিয়ে এরকম ড্র করছে, এন্ড ইমেজ লেবেলড করছে, তো এইটা। তা আমাদের ওখানের মধ্যে আরেকটা কাজ করা লাগবে, আমরা যতটুকু ড্র করছি এখানে আমরা 3 মার্কস পাবো। আরেকটুকু কি ড্র করতে হবে, তারা একটা রে অফ লাইট এইভাবে নিছে, এটা আমি রাফ ড্র করে দিচ্ছি, তোমরা নিজেরা করে নিবা। এটা একটা রে অফ লাইট, এইটা আরেকটা রে অফ লাইট এমন। কি ভাই দুইটা দুই চোখে যাচ্ছে এরকম কিছু? দুইটা দুই চোখে যাচ্ছে এমন কিছুই, হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে ডিস্টেন্সটা খুবই বড় হয়ে যায় আর কি, তেমন টাইপের। এটা হলো আরেকটা ওয়েভ, এন্ড এটা হলো নরমাল, ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি দ্য ডায়াগ্রাম। যে তোমাদের প্রথম যে অরিজিনাল যে রেটা ড্র করে দিছো ওইটার জন্য তো করলা, দেন পরে নিজে আরেকটা রে ডায়াগ্রাম নিয়ে আবার সেম এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম রেখে দেন ওইটা যে কোথায় মিশবে, ইমেজের ওখানে যে মিশবে। তো বেসিক্যালি ডায়াগ্রামটা হবে এরকম। সবাই একটু এই ডায়াগ্রামের এটা ছবি তুলে ফেলো, তাহলে যেন পরীক্ষায় আসলে পরে আঁকতে পারো। ওকে, তো তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে যেন এই জিনিসটা পরে পরীক্ষাতে যদি কখনো আসে তো তাহলে ড্র করতে পারো। নরমালি এরকম টাইপের কোশ্চেন আসার কথা না, কিন্তু তারা এটা কেন দিছে ওরা নিজেরাই জানে। ওকে, সো তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9 এর এটা তো আমরা করছিলাম বুকলেট 2 তে। হ্যাঁ 9B1 টা একটু দেখাইও।
The student investigates how the pressure of a gas changes with volume. এটাতে কি সমস্যা? প্রেসার আর ভলিউমের ইনভেস্টিগেশন করবে, তো কে কে কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার আর অ্যামাউন্ট অফ গ্যাস অর মাস অফ গ্যাস, এগুলো তো এটা তো বয়েলস ল এর এক্সপেরিমেন্ট না? তো বয়েলস ল এর এক্সপেরিমেন্টে কাদেরকে কনস্ট্যান্ট রাখি? তো ওইগুলো জিনিস তো আমরা জানি, নোটসে লেখা আছে না? জি ভাই আছে। তো এটা তো সোজা কোশ্চেন ছিল তামিম। কোশ্চেন নাম্বার 10 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 11 তো বার ম্যাগনেটের ইয়ে নিয়ে, তো সোজা। কোশ্চেন নাম্বার 12 এটা তো পোলেন গ্রেইনের, এটা বাদ। কোশ্চেন নাম্বার 13 এটা আমরা বুকলেটে করছি আগে। কোশ্চেন নাম্বার 14 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? তো এটা হলো আমাদের জানুয়ারি 2018 পেপার 1। এখন jan 2018 পেপার 2, এটা কত নম্বর পেজ আজিজুল? At 339. ওকে, সো এখন সবাই পেজ নাম্বার 339 বের করো, jan 2018 পেপার 2। তোমাদের রেসপন্স দেখে তো খুবই বাজে অবস্থা, তোমাদের তো মনে হয় না যে 2-3 জন ছাড়া কেউ করছো এই কোয়েশ্চেন গুলা। তোমাদের মকের আগে সিলেবাস দিয়ে দেওয়ার মানেটাই তো এইটা যে ফার্স্টে তোমাদের এইগুলি পেপার সবগুলি সলভ করতে হবে। এর জন্য সামনাসামনি ক্লাস হইলে পরে তোমাদের মক দিতে আসতে সময় তোমাদের এইগুলা চেক করায় দেন মক দিতে বসানো হইতো। তো এর জন্য আসলে সামনাসামনি মক দেওয়া হইলে ভালো। ওকে, সো তাহলে পেজ নাম্বার 339 jan 2018 পেপার 2, কোশ্চেন নাম্বার 1 এটা করছি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, ভাইয়া 3 এর এটা আচ্ছা 3 এর এ তে এখানে হলো ডিফ্র্যাকশন, এটা নাই, এই যে এখানে এটা ডিফ্র্যাকশন ও হয়, আচ্ছা এটা এরকম ডিফ্র্যাকশন হয়, এরকম ছড়ায় যায়, আর এটাতে অল্প একটু স্প্রেড করে। এটা সিলেবাসে নাই, এগুলো বড় হইলে। বড় হলে এটা তো আগে ও লেভেলসই ছিল। আগে ও লেভেলস অ্যাস্ট্রোফিজিক্স ছিল না, ওইটা নিয়ে আসছে। আর ডিফ্র্যাকশন আগে ও লেভেলস এ ছিল, এটা পরে নিয়ে গেছে। ওরা কি করে না করে ওরা নিজেরাই বুঝে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5 তো করানো হয়েছে বুকলেটে। কোশ্চেন নাম্বার 6, 6 এর বিটা স্যার একটু বলবেন 6 এর বি বলতেছে the student increases the current and observes that the rod rotates anti-clockwise
and the magnet moves towards the coil. Explain this observation. তো এখন রডটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে মানে এইদিকে আসে, এমন টিল্টিং হয়ে যায় যে ম্যাগনেটটা তখন কি করতেছে, টুয়ার্ডস দ্য কয়েল মুভ করতেছে। এই যে the student increases the current and observes that the rod rotates anti-clockwise and the magnet moves towards the coil। বলছে এখন এই অবজারভেশনটা এক্সপ্লেইন করতে। তো এখন দেখো এটা কি একটা কয়েল অফ ওয়্যার না? এখন এই কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হবে? তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। আর একটা কয়েল অফ ওয়্যারকে আমরা কি বলি লামিয়া? একটা কয়েল অফ ওয়্যারকে সলেনয়েড বলি না? জি। তো এখন একটা সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কার মতো? একটা বার ম্যাগনেটের মতো, তাই তো? সো তাহলে যখন নাকি আমরা কারেন্টের ভ্যালুটাকে বাড়াই দেই তখন সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কি হয়? বেড়ে যায়। তো কি হয়? ইট ক্যান হ্যাপেন দ্যাট সলেনয়েডের এই উপরের পার্টটা হলো নর্থ আর নিচের পার্ট হলো সাউথ প্রডিউস হয়েছে। আমাদের তো কারেন্টের ডিরেকশন দেওয়া নাই, বাট তাদের কথা ওয়াই, তাদের অবজারভেশন ওয়াইজ আমরা এরকম বুঝতেছি যে সলেনয়েডের উপরে হলো নর্থ পোল ক্রিয়েট হয়েছে আর নিচে হলো সাউথ পোল। তাহলে সলেনয়েডের নর্থ পোল কি করবে? এই বার ম্যাগনেটের সাউথ পোলটাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে না? তাহলে সলেনয়েডের নর্থ পোলটা কি করতেছে? বার ম্যাগনেটের সাউথ পোলটাকে নিজের কাছে নিচের দিকে অ্যাট্রাক্ট করতেছে। তাহলে তখন কি করতেছে? the wooden rod is getting tilted in the anti-clockwise direction। তাহলে এখানের মধ্যে কথাটা কি বলবো দেখো, এটা কত? কোশ্চেন নাম্বার 6 না? কোশ্চেন নাম্বার 6 এর এখানের মধ্যে দেখো, first of all the coil becomes an electromagnet or it produces a magnetic field। তো এখন the coil attracts the magnet thus increasing the anti-clockwise moment। বুঝতে পারছো? তাহলে দুইটা পয়েন্ট কি কি আদিবা? একটা হলো কারেন্ট ফ্লো করলে তার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বেড়ে যাবে। তখন কি হবে? তখন সে ম্যাগনেটটাকে নিজের কাছে আরো বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে, যে আরো বেশি ফোর্সে নিচে টেনে নিয়ে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আল্লাহ, এতগুলি নোটিফিকেশন খালি আসতে এখানে। কোশ্চেন নাম্বার 7। তো দেখাই দিও ভাই এটা। ওকে, তো কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? A student uses a solution of solvent and oil। আচ্ছা, তো তাহলে অয়েল হলো তোমার solvent and oil to estimate the length of an oil molecule। যে একটা অয়েল মলিকিউলের লেন্থ কত এটা বের করবে। কি করতেছে এখানে? A1 এ name an instrument that the student could use to accurately measure 10 cm cube of solution। তো 10 cm cube of solution বের করার জন্য কেমন টাইপের মেজারিং ইনস্ট্রুমেন্ট দরকার? ভলিউম মাপতে পারে এমন মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম কি জানো? পিপেট, বিউরেট। পিপেট, বিউরেট। তো এখন এখানের মধ্যে 10 cm কিউব মেজার করতে পারে এমন টাইপের এটা কি? পিপেট, বিউরেট। মেজারিং সিলিন্ডার দিয়ে কি করা যায় না? যায় হয়তো। তাহলে এখানের মধ্যে ওরকম পিপেট, বিউরেট, মেজারিং সিলিন্ডার দেখো কোনটা অ্যালাউ করা আছে। বেসিক্যালি আমাদের ফিজিক্সের জন্য মেজারিং সিলিন্ডারটাই আমরা ইয়ে করি। কেমিস্ট্রির ওখানের জন্য তুমি যেগুলো বলছো ওগুলো আছে, এই যে গ্রাজুয়েটেড সিলিন্ডার, যে সিলিন্ডারের মধ্যে ওরকম দাগ টানা আছে আর কি, দেন এই যে পিপেট, বিউরেট এসবও অ্যালাউ করছে। ওকে, কিন্তু ইভেন বেসিক্যালি 10 আমাদের cm কিউব এটা তো আর কি খুব অল্প একটা এই জন্য হ্যাঁ, তো বললাম। মেজারিং সিলিন্ডার ওরকম তুমি আগের কোশ্চেনে কতগুলাতে দেখছো না? কতগুলাতে তো নাম্বার অফ ডিভিশন অনেক ঘন ঘন থাকে। তো এটাতে তো 10 cm কিউব তো মাপতেই পারে। মেজারিং সিলিন্ডার তো অনেক অনেক সাইজের হয়, জাস্ট 250 cm কিউব মেজারিং সিলিন্ডার হবেই এমন কোনো কথা নাই। ছোট সাইজেরও তো মেজারিং সিলিন্ডার পাওয়া যায়। ঠিক আছে? তো তাহলে ভলিউমটা মাপার জন্য কি মেজারিং সিলিন্ডার? এটা কি বুকলেটে কোশ্চেন ছিল না? এরপরে এখানের মধ্যে কি বলতেছে? A2 তে a student uses a dropper
to produce drops of the solution there are 2000 drops in 10 cm cube of the solution তো তাহলে বলতেছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ ওয়ান ড্রপ তো তাহলে 2000 ড্রপের ভলিউম হলো 10 তো তাহলে একটা ড্রপের ভলিউম কত হবে 10/2000 তো করলে পরে কত আসে 0.005 005 it is 0.005 cm cube গেল এরপর বি নাম্বারে কি বলতেছে the student adds a drop of solution to a tray of water so তাহলে ওই যে আমাদের সলিউশনের এক ড্রপ সে কি করলো সলিউশনের এক ড্রপ সে ওই ট্রেতে যে ট্রে ভরা ওয়াটার আছে তো ওখানের মধ্যে ড্রপটা ফেললো তো এখন বলতেছে কি she measures the diameter of the oil film that forms তো তাহলে ওয়াটারের মধ্যে তো আর অয়েল সলিউবল না তো তখন অয়েলটা কি করে ওখানে ভাসে তো তাহলে ওই যে অয়েলটা যে ছড়ায় গেছে ড্রপ ফেলার পর অয়েলটা কি করছে ছড়ায় গেছে যে তো ওই অয়েল ফিল্মের ডায়ামিটার কত ওই ডায়ামিটারটা সে মাপতেছে তো এখন বলতেছে কি the student measures the diameter of the oil film several times and এই যে রেজাল্ট গুলি দেখানো ডায়ামিটার আচ্ছা এখন বলতেছে calculate the average diameter of the oil film give your answer to 3 significant figure এখানে স্পেসিফিক্যালি আমাদের সিগনিফিকেন্ট ফিগারের কথা বলেই দিছে তো এগুলার এভারেজ করবা তো এভারেজ করলে পরে যত আসে that will be the diameter এই যে এখানে 300.8 আসে তো তাহলে এটাকে 36 ফিগে কত লিখবো 301 এরপরে কাজটা কি এরপরে কাজটা হলো when the drop touches the water আচ্ছা the solvent evaporates and an oil film forms with a thickness equal to the length of one molecule আচ্ছা তো তার মানে বলতেছে কি যখন নাকি ড্রপটা যে অয়েল ড্রপটা যখন নাকি ওয়াটারটাকে টাচ করতেছে তখন কি হচ্ছে সলভেন্ট ইভাপোরেট করতেছে এন্ড অয়েল ফর্ম কি বলে অয়েল ফিল্মটার থিকনেসটা কিসের সমান একটা অয়েল মলিকিউলের সমান ঠিক আছে একটা অয়েল মলিকিউলের লেন্থ যত থিকনেস অফ দা অয়েল ফিল্মের ভ্যালুটা সেম তো এখন এখানের মধ্যে তারা ভলিউম অফ দা অয়েল ফিল্ম বললেও কত অয়েল ফিল্মের ভলিউম হলো এইটা তো আমরা ভলিউম জানি ডায়ামিটার থেকে রেডিয়াস জানি তো তাহলে থিকনেসটাকে সাবজেক্ট করে থিকনেস বের করতে পারবো না তো থিকনেসটা বের করলে কি চলে আসবে থিকনেস অফ দা অয়েল ফিল্ম ইজ ইকুয়াল টু দা লেন্থ অফ দা অয়েল মলিকিউল বুঝতে পারছো তো তাহলে পাই আর স্কয়ার ইনটু থিকনেস ইজ ইকুয়াল টু ভলিউম তো তাহলে থিকনেস ইজ ইকুয়াল টু ভলিউম ডিভাইডেড বাই পাই আর স্কয়ার সো ভলিউম কত 1.00 মিলিমিটার কিউব ফাইনাল অ্যান্সার মিলিমিটারে চাইছে তো অন্য কিছুতে কনভার্ট করার দরকার নেই আর এখানে পাই ইনটু এটা কত আসছিল ডায়ামিটার আসছিল 301 তো তাহলে 301/2 করলে কি পাবো রেডিয়াস পাবো না তামিম তো এটা জি স্কয়ার ভাইয়া তো এখন এটা করলে পরে কত আসে লেন্থের ভ্যালু 0.00211150 এরকম জি ভাইয়া তো তাহলে এটাকে আমরা লিখবো কত 0.00212 নাকি জি ভাইয়া তো দিস ইজ দ্য লেন্থ অফ দ্য কোথায় ওটা তো এমন না স্কয়ার দিছিলা তুমি নাকি না ভাইয়া স্কয়ার দিয়ে নেই তো ভুলটা তো করছিলা আবার স্কয়ার দিতে হবে তো কত আসে স্কয়ার দিলে ভাইয়া এবারে যায় 1.405 into 10 to the power minus 5 আরো বড় আসে ভ্যালুটা তো 1.41 into 10 to the power minus 5 বেসিক্যালি যে 3 সিগনিফিকেন্ট ফিগারে দিলাম বিকজ এই ভ্যালুটা 36 ফিগে ডায়ামিটার 36 ফিগে তো তাহলে ফাইনালি লেন্থের ভ্যালুটাও কি আসবে 3 সিগনিফিকেন্ট ফিগারে আসবে ওকে সো তাহলে এটা হলো আমাদের লেন্থ অফ ওয়ান অয়েল মলিকিউল বুঝতে পারছো ওকে সো তাহলে এইটা গেল আমাদের জেন 2018
পেপার 1 পেপার 2 আমরা শেষ করলাম। এখন মে 2018 এখানে পেপারগুলি করছো কে কে বলো তো? তোমাদের এই পেপারগুলি কে কে করছো? তোমাদেরকে তো সোমবার দিন তো আমি ক্লাস না নিয়ে তোমাদেরকে আরো টাইম দিলাম যে তোমাদের জন্য 2018 এর পেপারগুলি শেষ করতে পারো। কিন্তু তাও যদি তোমরা এরকম পেপারগুলি শেষ টেস্ট না করো তো তাহলে পরে তো আসলে তোমাদের এরকম এক্সট্রা টাইম দিয়ে এমন ইয়ে করায় তো কোনো লাভ নাই। তাই না? তো এখন এখানের মধ্যে এর জন্য তোমাদের ফার্স্টে নিজেদের সলভ করা লাগবে, যে প্রবলেমগুলি বের করবে প্রবলেমগুলি আমি সলভ করে দিব। বুঝতে পারছো? কেউ যদি ওরকম সলভ না করে বসে থাকো যে পরীক্ষা তো ফ্রাইডেতে, তো তাহলে ফ্রাইডেতে আগে আগে সলভ করে ফেলবো, তো তাহলে পরে তো আসলে এখন আগে আগে এই প্রবলেম সলভিং ক্লাসগুলি নিয়ে তো কোনো লাভ হইতেছে না, তাই না? তোমাদের ক্লাসের Yeah, অ্যাটেন্ডেন্স May 18, বাজে। 2021. কি বলছো আজিজুল, বুঝি নাই। Yeah, page number বললাম আর কি 221. এটা জি ভাইয়া। ওকে। তো এর জন্য যে জিনিসটা বলতেছি যে তোমাদের মক তো প্রত্যেকটা সাবজেক্টেরই থাকবে, কিন্তু তোমাদের যখন নাকি এগুলা সাবজেক্টের এমন কোশ্চেন পেপারের সলভিং এর ক্লাসগুলি নেওয়া হইতেছে, এই জিনিসগুলা তো তোমাদের সিরিয়াসলি যদি না করো মকের মার্কস এর উপর এগুলা রিফ্লেকশন আসবে। বুঝতে পারছো? Yeah. ওকে। সো তাহলে পেজ নাম্বার 221, মে 2018 পেপার 1। এটা বুকলেটে ছিল, এটাও বুকলেটে ছিল। কোশ্চেন নাম্বার 3 নিয়ে কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 4 তো ছিল। কোশ্চেন নাম্বার 5 ও তো এক্সপেরিমেন্টালের মধ্যে থাকার কথা নাকি লামিয়া? হ্যাঁ ভাইয়া ছিল এটা। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9, আজিজুল যে কি করছিলা নর্থ সাউথ লেভেলিং নিয়ে, তোমার খাতা দেখে তো তখন একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছিল আমার। এটা তো স্মোক অ্যালার্মের, এটা এগুলো কতবার করা হয়েছে। কোশ্চেন নাম্বার 11, ভাইয়া 11 এর বিটা। 11 এর বি এটা। হ্যাঁ। Okay. The torch is moved and the ray of light now passes through the water surface. তা এখন বলতেছে draw a line on diagram 2 to continue the path of the light ray. So তাহলে এখানের মধ্যে কি হবে? ওয়াটার থেকে যদি এয়ারে যায়, so তাহলে এটা কি করবে? Towards the normal যাবে নাকি away from the normal?
away from the away from the normal, so তাহলে এটা state the name of the process, এটা কি? Refraction. ও আমি অ্যাপারেন্ট ইমেজ ওইটার মধ্যে ঘুরায় ফেলছিলাম। না না, এখানে এটা কত নম্বর কোশ্চেন? এটা 11। যে লাইন drawn passing through the surface bends away from the normal, আর নাম হলো রিফ্র্যাকশন। ঠিক আছে? জি ওকে, টুয়েলভ নাম্বার তো আমরা করছি। ওকে, সো তাহলে এটা গেল আমাদের মে 18 পেপার 1। এখন মে 18 পেপার 2। আজিজুল, পেজ নাম্বার কত? 282 ভাইয়া। 282। কোশ্চেন নাম্বার 1 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 2। টু এর বি তো বাদ। ভাই 2A1 টা একটু দেখা দাও তো। 2A1 এ বলছে ওয়েভলেন্থ বের করতে, তো ওয়েভলেন্থ মানে কি? ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্স। তো তাহলে এই ক্রেস্ট জি থেকে ভাই, ক্রেস্টের ডিসটেন্স, এটা তুমি স্কেল দিয়ে মাপবা। তো স্কেল দিয়ে মাপলে পরে এখানে লেন্থটা কত আসে? মাপো তো। কত আসে লেন্থ? 6.7 এর মতো। 6.7 সেন্টিমিটার। তো এখন একটা স্কেল দেওয়া আছে, স্কেলটা কি? যে তোমার ডায়াগ্রামের 1 সেন্টিমিটার মানে রিয়েল লাইফে 200 সেন্টিমিটার। ওকে, তো তাহলে তোমার ডায়াগ্রামে আসছে হলো 6.7 সেন্টিমিটার। তো তাহলে এটা রিয়েল লাইফে কত হবে? ইন্টু 200। তো তাহলে 6.7 ইন্টু 200 করলে কত হয়? 1340। 1340 সেন্টিমিটার। তো তাহলে 1340 সেন্টিমিটার, এটা কত? 2। কোশ্চেন নাম্বার জি ভাই, 1380 থেকে 1440 এর মধ্যে যে কোনো একটা আসলেই হবে। তো তোমার তো আসছে একটু কম আসছে। 1340, তাহলে তোমার লেন্থের ভ্যালুটা কম আসছে। লেন্থটা ওরকম আরেকটু ঠিক মতো মাপতে হবে আর কি, বুঝছো? আর এমন হইতে পারে যে প্রিন্টিং এর জন্য তোমার ওইটা জি ভাই, সাইজে ছোট হয়ে গেছে, তো এটার জন্য এমন সমস্যা হইতে পারে, বুঝছো? ওকে, প্রসিডিওর এইটাই আর কি, যে তোমার ক্রেস্ট থেকে ক্রেস্টের এই ডিস্টেন্সটা মেপে, ঠিক আছে, ক্রেস্ট থেকে ক্রেস্টের এই ডিস্টেন্সটা মেপে দেন ওইটার সাথে কি করবা? 200 মাল্টিপ্লাই করলে ওয়েভলেন্থের ভ্যালুটা পাবা। বুঝতে পারছো? জি ভাই। কোশ্চেন নাম্বার 3 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 4, এটা তো করা। কোশ্চেন নাম্বার 5, এটা বুকলেটে ছিল। গিগার মার্স জেনারেটর তো বাদ।
Question number 7. Question number 8. ওকে, সো তাহলে এগুলি ছিল তোমাদের jan and May 2018 এর নরমাল পেপারগুলি। আর পেপারগুলা তোমরা নিজেরা করে নিবা, ওটার মার্কস স্কিম ওই সার্ভারের লিংক অলরেডি দেওয়া আছে গ্রুপে, যদি না পাও তো তাহলে আবার দিয়ে দিবনি। ওকে, বাট তোমাদেরকে যেটা বললাম যে নিজেরা যদি সলভ না করো তো তাহলে পরে তোমাদের আনসিন মক গুলা যখন হবে তখন ওগুলা তো বড় সড়ো ধরা খাবা, বুঝতে পারছো? এন্ড সবাই তোমাদের মক পেপার গুলি সানডের মধ্যে, যে স্যাটারডেতে যদি কারো এরকম প্রবলেম থাকে তাহলে পরে সানডের মধ্যে মাস্ট জমা দিয়ে আসতে হবে, আর না হলে ওই উইকে তোমাদের কপি আর চেক করা হবে না, বুঝতে পারছো? সো তাহলে স্যাটারডেতে স্যার। যদি কতজনের এরকম সমস্যা থাকে সাবমিশনের জন্য তো তাহলে সানডের মধ্যে মাস্ট সাবমিট করে ফেলবা। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। সবাই যারা যারা পেপার করো নাই, ম্যাক্সিমামই করো নাই তোমরা, তো তাহলে তোমরা সবাই পেপার সলভ করে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ।